আচ্ছা, এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে, মানে শোনা যাচ্ছে কিনা বলো। ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা বলো। তো আমরা এটাতে ছিলাম, 29 নাম্বারটাতে ছিলাম। তো 29 নাম্বারে বলতেছে যে প্রেস কিংবা তোমার মিডিয়ার স্বাধীনতাটা কি। ওকে। তো মিডিয়ার স্বাধীনতাটা হলো তোমার সরকারের, সরাসরি সরকারের নিয়ন্ত্রণ ছাড়াই যে তারা যে কোনো বিষয়ে রিপোর্ট করতে পারবে, যে কোনো বিষয়ে তারা সংবাদ প্রকাশ করতে পারবে, এই যে তাদের একটা অধিকার, তাদের একটা স্বাধীনতা, ওই স্বাধীনতাটাকে দ্য ফ্রিডম অফ দ্য প্রেস বলা হচ্ছে। তারপর হোয়াই ইজ মিল্টন রাইট, হোয়াই ইজ মিল্টন রাইট এরোপ্যাগিটিকা, এটা কেন মিল্টন লিখেছিল? তো Aeropragitica is a book written by English poet John Milton in 1644. তো Aeropragitica হলো আহ ইংরেজ কবি জন মিল্টন রচিত একটা বই, যেটা কিনা উনি 1644 সালে লিখেছেন। হি রোট ইট টু প্রোটেস্ট এগেইনস্ট সেন্সরশিপ। এই যে সেন্সরশিপ মানে প্রকাশনার উপরে যে বিভিন্ন বিধিনিষেধ আছে, এই বিধিনিষেধটাকে প্রতিবাদ করার জন্য উনি লিখেছিলেন। তাহলে তুমি সিম্পলি দিতে পারো টু প্রোটেস্ট এগেইনস্ট সেন্সরশিপ, এটাও কিন্তু দেওয়া যায় সিম্পলি। এটাই কিন্তু উত্তর, মেইন উত্তর কিন্তু এটাই, এটা দিতে পারো। তারপর দেখো, হোয়াট ইজ আ পাম্পলেট। পাম্পলেট কি? পাম্পলেট বলতে হলো ছোট পুস্তিকা টাইপের, ছোট বই টাইপের আর কি। তো দেখো এখানে কি বলছে, pamphlet is a small booklet or leaflet containing information or arguments about a single subject. তো পাম্পলেট হলো ছোট্ট পুস্তিকা অথবা লিফলেট, যা কিনা নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে তথ্য বহন করে, মানে নির্দিষ্ট একটা বিষয়। যেমন ধরো বিভিন্ন তোমার দেখবা কুচিং টুচিং এর যে ইয়ে থাকে না, তোমার বিজ্ঞাপন দেই না, তো দেখবে একটা কাগজের মধ্যে তাদের ওভারঅল বিষয়টাকে কিন্তু নিয়ে আসে, তো এটাকে আমরা পাম্পলেট বলতে পারি, যেটাকে আমরা লিফলেট বলি। তারপর হোয়াট কাইন্ড অফ পোয়েট ওয়াজ কাউলে। কাউলে কোন ধরনের কবি ছিলেন? ওয়াজ আ মেটাফিজিক্যাল পোয়েট, উনি ছিলেন একজন মেটাফিজিক্যাল কবি। হু রোট দ্য স্যাটায়ার, দ্য পিউরিটান অ্যান্ড দ্য প্যাপিস্ট। প্যাপিস্ট, দ্য পিউরিটান অ্যান্ড দ্য প্যাপিস্ট, এইটা, এই যে ব্যঙ্গ, এই যে একটা স্যাটায়ার, এটা কে লিখেছিলেন, কে রচনা করেছিলেন? আব্রাহাম কার্লে। হোয়াট কাইন্ড অফ আ বুক ইজ পিউরিটান অ্যান্ড প্যাপিস্ট, মানে এখানে দাঁত দুইটাই আলাদা হয়ে গেছে, মানে দাঁত দিছে না। তো তোমরা যখন লিখবা যে তার একটা স্যাটায়ারের নাম, তখন দাঁত দিবা, পিউরিটানের আগেও দিবা, প্যাপিস্টের আগেও দিবা। আর স্যাটায়ার রিটেন বাই কাউলে, তো এটা হলো কাউলে রচিত একটা স্যাটায়ার কিংবা ব্যঙ্গাত্মক লেখা। হোয়ার ডিড মিল্টন অ্যান্ড কাউলে অ্যাপিয়ার ফ্রম। মিল্টন এবং কাউলে তারা কোথায় থেকে এসেছিলেন, মানে তাদের মধ্যে সিমিলারিটিসটা কি, এক কথায় দে অ্যাপিয়ার্ড ফ্রম দ্য সেম ইউনিভার্সিটিজ এট দ্য সেম টাইম, তারা একই সময় একই বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। হাউ ডিড দেয়ার জিনিয়াস ডিফার ফ্রম ইচ আদার, তাদের যে প্রতিভা, একটা মানে তাদের প্রতিভা একজনের থেকে আরেকজনেরটা কিভাবে আলাদা, বা তারা একে অন্যের থেকে কিভাবে আলাদা? তারা মিল্টন এন্ড কাউলে। মিল্টন এন্ড কাউলে ওয়ার অফ ডিসিমিলার জিনিয়াস এন্ড অফ অপোজিট প্রিন্সিপালস। তো মিল্টন এবং কাউলে ছিলেন সম্পূর্ণ ভিন্ন ধর্মী প্রতিভার অধিকারী এবং বিপরীত আদর্শের অনুসারী। আন্ডার হোয়াট টাইটেল ডিড কাউলে প্রডিউস গার্ডিয়ান, এই যে উপরে পড়ছিলাম এটা গার্ডিয়ান। তো এই গার্ডিয়ান যে লেখাটা, এটা কোন ছদ্ম, সরি টাইটেল বলছে, কোন শিরোনামে, ওকে, বা হেডিং এ উনি লিখছিল? আন্ডার দ্য টাইটেল অফ কাটার অফ কোলম্যান স্ট্রিট। কাটার অফ কোলম্যান স্ট্রিট, এই শিরোনামে উনি গার্ডিয়ান যে ওনার লেখা, এই লেখাটা উনি রচনা করেছিলেন।
সকলের কাছে স্যামুয়েল জনসনের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে কিনা? তো যদি তোমাদের দুইটা ক্লাস একসাথে, যেহেতু ক্লাস মাঝখান দিয়ে ইয়ে হয়ে গেছিল, তোমার হেডফোনের ডিসকানেক্ট হয়ে গেছিল, ওকে, তো এই জন্য মূলত এখানে কিছু প্রশ্ন সেকেন্ড পার্টে চলে আসছে, প্রথম টপিকের কিছু প্রশ্ন সেকেন্ড পার্টে চলে আসছে। ওকে, আচ্ছা, প্রথমটা ক্লিয়ার কিনা বলো, তাহলে আমরা এডমন্ড বার্গে যাব। আর আজকে রাত্রে চেষ্টা করব, না হলে কালকে দিনের ভিতরে ইনশাল্লাহ তোমাদের যে প্রোজের বাকি যে টপিক গুলো আছে এগুলোর অ্যানালাইসিস গুলো দিব, প্লাস অ্যানালাইসিস সম্পূর্ণটা দিয়ে তোমাদেরকে পিডিএফটা দিব। ওকে, তো বারবারে একটা জিনিস বারবার পিডিএফ দিলে এটা ঝামেলা মনে হয়, তাই কোনো পিডিএফ আমি তোমাদের সাথে শেয়ার করি নাই। আর অ্যানালাইসিস এর মধ্যে কিন্তু কোটেশন গুলো বাংলাতে দেওয়া আছে, এইগুলো ছাড়াও কোটেশন গুলো কোন কন্টেক্সটে বলা হয়েছে, কোটেশনের বিস্তারিত ব্যাখ্যাটাও পরীক্ষার আগে 4 তারিখের আগেই দিব। আর আমার মনে হয় যদি তোমরা প্রত্যেকটা প্রশ্নেরই কোটেশন ভালো করে পড়ো তাহলে আলাদাভাবে কোনো কোটেশনের প্রয়োজন থাকে না। ওকে, এই কোটেশন গুলো দিয়ে হয়ে যাবে। তারপরেও দেখা যাক, শুক্রবারের দিকে চেষ্টা করব কোটেশন গুলোর উপরে জাস্ট একটা পিডিএফ দিতে। দেখো, এখন আমরা এডমন্ড বার্কে চলে যাব। প্রথম প্রশ্ন বলছে, How was Burke involved in the Fox India Bill? এই যে ফক্স, ফক্স কিন্তু শিয়াল না। এই যে তোমরা বলপনিতে পড়ছিলা যে বলপনি হলো ফক্সকে রিপ্রেজেন্ট করে কিংবা সিম্বলাইজ করে, ওই ফক্স কিন্তু এই ফক্স না। এই ফক্স আসলে একজন ব্যক্তির নাম, চার্লস ফক্স। ওকে, তো উনি হলো বলতে, মানে এখানের প্রশ্নটা হলো হাউ ওয়াজ বার্ক ইনভলভড ইন দ্য ফক্স ইন্ডিয়া বিল? ফক্স ফক্সের ইন্ডিয়া বিলে বার্ক কিভাবে জড়িত, কিভাবে জড়িত? চলো দেখি কি বলছে। As Burke continued to hold the office of, এখানে অফিস বলতে তোমরা কি অফ গ্রেট প্লেস পড়ো নাই? গ্রেট প্লেসের মধ্যে অফিস বলতে কি বোঝানো হয়েছে? পজিশন, অবস্থান। ওকে, as Burke continued to hold the office of paymaster under the Fox-North coalition, he got involved in the Fox India Bill. তো ফক্স নর্থ তারা দুইজনে যে একটা জোট সরকার গঠন করেছিল, যেহেতু এই সরকারের অধীনে বার্ক একজন পে মাস্টার, পে মাস্টারের একটা, পে মাস্টারের যে তোমার কি বলে পজিশনটা বা অবস্থানটা, এই অবস্থানটা ওনার ছিল, বা ওনার ওই অবস্থানটার উনি কি ছিল, এই উপাধিটা উনার ছিল। তো ওই ক্ষেত্রে বা এভাবে উনি এই ফক্সের ইন্ডিয়া বিলের সাথে জড়িত হয়ে যায়। আবার বলি কথাটা, আমি একটু পেস্ট করে ফেলছি, দেখো ইজি করি। তো প্রথমে বলতেছে as Burke continued to hold the office of paymaster under the Fox North coalition. তো আমরা জানি, আমরা যখন এই টপিকটা পড়ছিলাম তখন এটার পরবর্তী ঘটনা হিসাবে, বা সরি পরবর্তী না, আগের ঘটনা হিসাবে আমরা দেখছি যে ফক্স এবং নর্থ তারা দুজনে মিলে একটা জোট সরকার ব্যবস্থা গঠন করেছিল। তো যেহেতু ওই জোট সরকার ব্যবস্থাপনার বা সরকার ব্যবস্থার পে মাস্টার নামে যে একটা তোমার পদ আছে, এই পদে বার্ক ছিল, এই পদের আসীন ছিল, বা এই পদে উনি ছিল। হি গট ইনভলভড ইন দ্য ফক্স ইন্ডিয়া বিল, তো এই জন্যই সে ফক্সের ইন্ডিয়া বিলের সাথে জড়িত। যেহেতু ফক্স এবং নর্থের জোট সরকার ব্যবস্থার একটা পদে, একটা পজিশনে উনি ছিলেন, তাই উনি জড়িত, এক কথায়। হু ওয়াজ হাফিজ রহমত? হাফিজ রহমত উনি কে ছিলেন? হাফিজ রহমত খান বারিস, okay, was a prominent historical figure in the 18th century India. তো হাফিজ রহমত খান বারিস উনি ছিলেন 18 শতাব্দীর ভারতের একজন বিশিষ্ট ইতিহাস, মানে কি ঐতিহাসিক ব্যক্তিত্ব। হোয়াট ইজ বেনারস? বেনারসটা কি? তো বেনারসের নাম কিন্তু আমরা কম বেশি সবাই শুনছি। বেনারস ইজ দ্য ক্যাপিটাল সিটি অব দ্য ইন্ডিয়ান রিলিজিয়ন। তো বেনারস হলো ভারতীয় ধর্মের যে প্রধান বা রাজধানী শহর। ওকে, বেনারস। হু ওয়াজ দ্য নবাব অব ফারুকাবাদ?
ওকে, নবাব অফ ফারুকাবাদ এটা কে ছিলেন? মুজাফফর জং। হু ওয়ার দ্য টার্টার্স? টার্টার্স কারা ছিলেন? ওয়ার বলছে মানে কারা ছিলেন? দ্য টার্টার্স ওয়ার আ গ্রুপ অফ টার্কি অ্যান্ড মঙ্গল স্পিকিং পিপল ফ্রম সেন্ট্রাল এশিয়া। তো টার্টার ছিলেন মধ্য এশিয়ার তুর্কি এবং মঙ্গোলীয় ভাষাভাষীর একটা গোষ্ঠী। ওকে, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য পিপল অফ দিস হিউজ টারিয়েন্ট ডিউরিং দ্য রুল অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সময় এই বিশাল ভূখণ্ডের মানুষের, দ্যাট মিনস ভারতীয় উপমহাদেশের কথা বলতেছে, ভারতীয় উপমহাদেশের মানুষের অবস্থাটা কি ছিল? হিউজ টেরিয়ান, এই যে বিশাল ভূখণ্ড, ওকে টেরিয়ান, তো বিশাল ভূখণ্ডের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করতেছে। তো এর পরিস্থিতিতে মানুষের অবস্থাটা কিরকম ছিল? The condition of the people of this huge terrain was that. তো এই বিশাল ভূখণ্ডের মানুষের অবস্থাটা ছিল এই যে, nobody could eat a mouthful of rice, মানে পেট ভরে কেউ খেতে পারতো না। ওকে, উইদাউট দ্য পারমিশন অফ দ্য ইস্ট ইন্ডিয়া বিল, না ইস্ট ইন্ডিয়া কোম্পানি হবে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুমতি ছাড়াও কেউ কি এক মুঠো ভাতও খেতে পারতো না। ওকে, তার মানে এই যে কথাটা, এই কথাটার দ্বারা বোঝা যাচ্ছে যে তৎকালীন সময়ে নেটিভসরা কতটুকু তোমার এখানে নির্যাতিত ছিল, শোষিত ছিল। ওকে, এখানে কোম্পানি হবে, এটা একটু কারেকশন করে নিবা। তার মানে 6 নাম্বার প্রশ্নের মধ্যে বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সময় এই যে বিশাল ভূখণ্ডের মানুষের অবস্থাটা কি ছিল? তো তাদের অবস্থাটা এমন ছিল যে কোম্পানির অনুমতি ছাড়া তারা এক মুঠো ভাতও খেতে পারতো না। 7 নাম্বার, হু ওয়াজ ফাইজুল্লাহ খান? ফাইজুল্লাহ খান কে ছিলেন? ফাইজুল্লাহ খান ওয়াজ দ্য ফার্স্ট নবাব অফ রামপুর, আ প্রিন্সলি স্টেট ইন ইন্ডিয়া। তো ফাইজুল্লাহ খান ছিলেন ভারতের যে তোমার রাজ্য রামপুর, ওই রামপুরের প্রথম নবাব। হু ইন্ট্রোডিউসড দ্য ইস্ট ইন্ডিয়া বিল? ইস্ট ইন্ডিয়া বিল কে প্রবর্তন করেন? ফক্স ইন্ট্রোডিউসড দ্য ইস্ট ইন্ডিয়া বিল, ফক্সে করেছিল। আর উনার পুরো নামটা হলো চার্লস জেমস ফক্স, এটা মনে রাখবা, এটা ব্রিফের জন্য গুরুত্বপূর্ণ। যদি তোমাকে বলে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ ফক্স, ফক্সের পুরো নাম কি? চার্লস জেমস ফক্স। হোয়াট ইজ ইস্ট ইন্ডিয়া কালচার? ওকে, তো সরি চার্টার, তো ইস্ট ইন্ডিয়া চার্টার এটা আবার কি? East India Charter is a charter to establish monopoly and to create power. তো ইস্ট ইন্ডিয়া চার্টার হলো একচেটিয়া, এখানে মনোপলি বলতে কি বুঝো বলো? মনোপলি মানে একচেটিয়া, এককেন্দ্রিক ক্ষমতা হবে। ওকে, একচেটিয়া বা এককেন্দ্রিক ক্ষমতা হবে, এটাকে মনোপলি বলা হয়। তো তোমাকে এখানে বলতেছে ইস্ট ইন্ডিয়া চার্টার এটা হলো একচেটিয়া যে আধিপত্য, এই প্রতিষ্ঠা এবং ক্ষমতা সৃষ্টির একটা সনদ। চার্টার বলতে হলো সনদ। হোয়াট আর দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ অফিসিয়ালস ফর্মালি কল্ড? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে তোমার কর্মকর্তা তাদেরকে আনুষ্ঠানিকভাবে কি বলা হয়? ডিরেক্টর, পরিচালক। 11 নম্বর চলে আসছিল। হু ওয়াজ এডমন্ড বার্গ? এডমন্ড বার্গ কে ছিলেন? Edmund Burke was an Anglo-Irish statesman, author, orator, and political philosopher. তো উনি ছিলেন একজন অ্যাংলো আইরিশ রাষ্ট্রনায়ক, লেখক, সুবক্তা এবং রাজনৈতিক দার্শনিক। আর বাকিটা একই কথা, একই বিষয়। এখানে জাস্ট হিস্টোরিয়ান এবং স্কলার এই দুইটা শব্দ অতিরিক্ত যুক্ত করা হয়েছে। তো হিস্টোরিয়ান মানে হলো ইতিহাসবিদ, আর স্কলার মানে হলো পণ্ডিত। তোমার যেটা খুশি সেটাই দিও। When and where did the East India Company set its trading post in India? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এবং কোথায়, দুইটা প্রশ্ন করছে, কবেও বলছে আবার কোথায়ও বলছে। কবে এবং কোথায়, এখানে আমার একটা উত্তর হয়েছে। এখানে হলো 1600 কত সাল আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। আর তোমরা একটু ইয়াতে দেখো তো, এটা স্যাট সাজেশনে দেখো প্রশ্ন উত্তরটা।
ফাটাফাট হোয়াটসঅ্যাপে একটু পিকটা দাও। তো এখানে বলতেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এবং কোথায় ভারতে তাদের বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করেছিল? So the East India Company set up its first trading post in the provinces of Madras and Bombay of India. বোম্বেতে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের মাদ্রাজ এবং বোম্বে যে প্রদেশ, এই প্রদেশে সর্বপ্রথম তাদের প্রথম বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করেছিল। 1600-র উপরেই হবে, আমার এক্সাক্টলি খেয়াল নাই, 1611, 1612 এরকম মনে হয় ডেট গুলো। একটু বলো। আমার কাছে সেট সাজেশনটা আপাতত নাই। এটা এখানে কারেকশন করে দেয়, না হলে পরবর্তীতে মানে যেহেতু প্রশ্ন দুইটা করছে, প্রথমে হোয়েন করছে তার মানে সময় চাইছে, আর পরবর্তীতে হয়ার চাইছে মানে পরবর্তীতে জায়গার নাম চাইছে। প্রথমে কিন্তু প্রথম প্রশ্নের উত্তরে আমরা এখানে করি নাই। দিছো কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে? আচ্ছা, 1610 এবং 1611 এটা একটু লাগাই দিবা, ওকে? আচ্ছা, আমাকে পিকটাই দাও, দেখি কোন স্থান আগে, যে স্থান আগে ওই স্থান মানে রেসপেক্টিভলি, এই কথাটা মনে হয় আছে। আজ পিকটা দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পিকটা তাড়াতাড়ি ফাটাফাট দাও। বলো, দিছো? পিক দাও নাই তো? মাদ্রাসে আগে আর বোম্বেতে পরে, ওকে, এটা ইয়াদ দিতে হবে। In 1610 and 1611 respectively. ওকে, তো এই প্রশ্নটা কিন্তু ইনকমপ্লিট ছিল। ওকে, খেয়াল করবা, এই প্রশ্নটা এতক্ষণ ইনকমপ্লিট ছিল, এখন কিন্তু কমপ্লিট হয়েছে। কারণ আমাদের প্রশ্নের প্রথমে হয়ে চাইছে মানে সময় চাইছে, তো আমরা কিন্তু সময়ের কথাই বলি নাই, সময়ের কথাই উল্লেখ করি নাই। তো এখানে যদি এরকম প্রশ্নটা একদম সরাসরি চলে আসতো, তাহলে কিন্তু প্রশ্নটা ইনকমপ্লিট থেকে যেত। সো এটা মাথায় রাখবা, কেমন? ওকে, তো পরবর্তী প্রশ্নে মুভ করতেছি, দেখো। 14, হোয়াট ওয়াজ বার্গস গ্রেটেস্ট পলিটিক্যাল এরর? তো বলতেছে যে এডমান্ড বার্কের তোমার রাজনৈতিক সবচেয়ে বড় ভুল কি ছিল? ওকে, সবচেয়ে বড় কি ভুল ছিল? তো
Burke committed the greatest political error by supporting Fox North coalition government. তো এই যে সে কি করছিল, ফক্স নর্থ কোয়ালিশন সরকারকে যে সমর্থন করেছিল, এটা ছিল বার্কের জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। When did Edmund Burke deliver his famous speech on Fox East India Bill? তো এডমন্ড বার্ক কবে বা কখন ফক্সের ইস্ট ইন্ডিয়া বিলের উপরে তার বিখ্যাত ভাষণ মানে স্পিচটা উনি প্রদান করেন, ডেলিভার করেন? তো এটা হয়েছে তোমাদের যে স্যার সাজেশন এখানে ভুল আছে, এখানে হয়েছে 85 দেওয়া। ওকে, এটা আসলে 83 হবে। বার্ক ডেলিভার্ড হিজ ফেমাস স্পিচ ইন ফক্স ইজ সরি ইন ইন হবে না, এখানে অন হবে, অন ফক্স ইস্ট ইন্ডিয়া বিল ইন 1783। তো বার্ক হলো ফক্সের ইস্ট ইন্ডিয়া বিলের উপরে 1783 সালের 1 ডিসেম্বর উনি এই যে বক্তব্য, এই বক্তব্যটা পেশ করেন। ওকে, 1 ডিসেম্বরই তো। হ্যাঁ, 1 ডিসেম্বরই। ওকে, তারপর 16, হোয়াট ওয়াজ দ্য মেইন টার্গেট অফ বার্কস স্পিচ অন দ্য ইস্ট ইন্ডিয়া বিল? তো ইস্ট ইন্ডিয়া বিলের উপরে উনি যে মন্তব্য, উনি যে বক্তৃতা প্রদান করেছেন, এই বক্তৃতার মেইন উদ্দেশ্য, মেইন বিষয়টা কি ছিল? কি ছিল? The main target of Burke's speech on the East India Bill was the abuses of East India Company's authority in India. তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যক্তিরা যে ভারতে নিজেদের ক্ষমতার অপব্যবহার করতেছিল, এই অপব্যবহারটাকে তুলে ধরাই তার ভাষণের মূল লক্ষ্য ছিল। ওকে, আর তার যদি আমরা পার্ট সি এর প্রশ্ন পড়ি, তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে উনি মূলত এই ভাষণটা দিয়েছিল যে এখানের যে গভর্নর ছিল, মানে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, সে এবং তার কর্মকর্তারা কি দুর্নীতি, কি খারাপ কাজ করতেছিল, এই বিষয়গুলোকে তুলে ধরাটাই ছিল তার এই বক্তব্যের মেইন কিংবা সেন্ট্রাল পয়েন্ট। ওকে, তারপর হোয়াট ডিড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেইনলি ট্রেড? ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত কোন বিষয়গুলো বা কিসের ব্যবসা করত? ট্রেড মানে কি? ব্যবসা। কিসের ব্যবসা করত? The East India Company traded mainly in cotton, silk, indigo dye, salt, saltpeter, tree and affiam. তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত তুলা, রেশম, নীল, লবণ, তারপর হচ্ছে চা এবং আফিয়াম। আফিয়াম তো বুঝি তোমার মাদক বা তামাকের মতো একটা বিষয়, ওই জিনিসটা কি করতো তারা। আর সলপিটারটা কি আসলে? এটা একটা খনিজ পদার্থই হবে। আচ্ছা, এক্স্যাক্টলি এটা আমি এখন আমার খেয়াল নাই যে সলপিটার কি। লবণের একটা ইয়ে হবে। ওকে, লবণের একটা ইয়ে। তো যাই হোক, এইগুলো হলো তোমার কটন, কটন তো বুঝি, তুলা, সিল্ক, রেশম, ইন্ডিগো ডাই, ওকে, নীল যে মানে নীল, ওকে, নীল, এই সকল কিছু হলো তারা মূলত এই বিষয়গুলো বা এই দ্রব্যগুলোর তারা কি করতো? ব্যবসা করতো, বাণিজ্য করতো। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? ভারতের মধ্যে প্রথম মানে কে ছিল? প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং ছিলেন প্রথম গভর্নর জেনারেল, যেটাই বলো। তারপর
With what does Barr compare the East India Bill? Okay, ইস্ট ইন্ডিয়া বিল, এই যে ইস্ট ইন্ডিয়া বিলটাকে বার কিসের সাথে তুলনা করেছেন? বার কম্পেয়ার্স দি ইস্ট ইন্ডিয়া বিল টু ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টারের সাথে উনি তুলনা করেছেন। ইন অর্ডার টু এনশিওর দ্য বেসিক হিউম্যান রাইটস টু দ্য ইন্ডিয়ানস। তো ইন্ডিয়ানদের বা ভারতীয়দের মৌলিক যে অধিকার, এই অধিকারটাকে নিশ্চিত করার জন্য উনি এই ইস্ট ইন্ডিয়া বিলটাকে ম্যাগনা কার্টারের সাথে তুলনা করেছেন। How did the hypocrisy of the company destroyed the poor natives of India? তো কোম্পানির ভণ্ডামি কিংবা তাদের খারাপ কাজগুলো, তাদের দুর্নীতি কিভাবে ভারতীয় মানুষদেরকে ধ্বংস করে দিয়েছে? Hypocrisy of the company betrayed the complaint of oppression and discovery of peculations. তো এই যে কোম্পানির যে ভণ্ডামি, এটা হলো নিপীড়নের অভিযোগ এবং অর্থ আত্মসাতের যে ঘটনাগুলো, এগুলোকে তারা ধামাচাপা দিত। ওকে, ধামাচাপা দিয়ে মূলত ভারতীয় যে লোক বা ভারতীয় যে বাসিন্দা, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তো এভাবেই মূলত, মানে মনে করো রুলাররা তারা কি করতেছে? নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে। কিন্তু তারপর মনে করো কারো কাছে গেছে কমপ্লেন করার জন্য, কিন্তু কমপ্লেনটা কি ধামাচাপা দিয়ে দিছে। তো এভাবে করে হলো ইন্ডিয়ানদেরকে কি করছে, তারা বিট্রে করছে, প্রতারণা করছে তাদের সাথে। হোম ডিড দ্য কোম্পানি সেট আপ ফর অকশন? অকশন মানে কি? নিলাম। তো কোম্পানি কাদেরকে নিলামে তুলেছিল? অকশনে কাদেরকে তুলেছিল? The company set up the whole nobility, gentry and freeholders to the highest bidder. তো কোম্পানি হলো পুরো অভিজাত শ্রেণী, ভদ্রলোক শ্রেণী এবং স্বাধীন যে জমিদার বা মালিকরা ছিল, সকলদেরকে তারা কি করেছিল? নিলামে তুলেছিল। Who were known as polygarchs? পলিগার্স কাদেরকে বলা হতো বা কারা পলিগার্স নামে পরিচিত? দ্য নেটিভ প্রিন্সেস ওয়ার নোন ইজ পলিগার্স। ভারতীয় কিংবা দেশীয় যে রাজপুত্র, তাদেরকে পলিগার হিসাবে জানা হতো কিংবা মানা হতো। হু ওন্ড দ্য শেয়ার্স অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি? ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শেয়ার বা ভাগ, এই ভাগের মালিক কারা ছিলেন? The shares of the East India Company were owned by wealthy merchants and aristocrats. তো এই শেয়ার গুলো মূলত ধনী যে বণিক এবং অভিজাত শ্রেণী ছিল, এই ব্যক্তিবর্গ ছিল বা তারা মালিক ছিল। মনে করো ভারতীয় মানে ভারতের মধ্যে তখন কি ছিল? বিভিন্ন রাজারা ছিল না, জমিদাররা ছিল না, বিভিন্ন বণিকরা ছিল না। তো তারা হইছে কি করছিল? যে কোম্পানির যে শেয়ার, এই শেয়ারে তারাও কি ছিল? কন্ট্রিবিউট করছে বা তারাও কি অংশীদারি ছিল। When did the company begin to rule ইন্ডিয়া ইফেক্টিভলি? কখন কোম্পানি ইন্ডিয়াতে একদম কার্যকরী ভাবে, আচ্ছা আজানটা দিয়ে নে, পরবর্তীতে দেখো যতটুকু বলছি ততটুকু ক্লিয়ার কিনা এটা জানাও আর আজান দিয়ে নে।
তো 24 নম্বর প্রশ্নে বলছে when did the company begin to rule India effectively? তো কখন থেকে মানে কোম্পানিটা কার্যকরভাবে ভারত শাসন করতে শুরু করেছে? The company rule in India effectively began in 1757 after the Battle of Plassey মানে পলাশী and lasted until 1858 তো মূলত 1757 সালে পলাশীর যুদ্ধের পর থেকেই ভারতের যে তোমার এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কোম্পানি কার্যকরভাবে তাদের শাসনটা শুরু করে এবং এটা হলো স্থায়ী ছিল 1858 সাল অবধি। ওকে, তারপর হোয়াট ইজ দ্য ফক্স নর্থ কোয়ালিশন? ফক্স নর্থ কোয়ালিশন এটা কি? দ্য ফক্স নর্থ কোয়ালিশন ইজ দ্য coalition government of Great Britain formed in 1783 তো কোয়ালিশন সরকার কিংবা ফক্স নর্থ কোয়ালিশন হলো 1783 সালে গঠিত গ্রেট ব্রিটেনের একটা জোট সরকার। ওকে, তারপর হু ড্রাফটেড দ্য ফার্স্ট বিল অফ দ্য কোয়ালিশন গভর্নমেন্ট? তো কোয়ালিশন সরকারের প্রথম বিলটি কে প্রস্তাবনা করেন? চার্লস জেমস ফক্স। Who was the acknowledged author the second bill of the coalition government? তো কোয়ালিশন কিংবা জোট সরকারের দ্বিতীয় বিলটি কে লিখেন বা কে বলেন? বার্ক, এডমন্ড বার্ক। তারপর why was বার্ক think that the reform should be made? তো বার্ক কেন মনে করেন যে সংস্কার করা উচিত, সংস্কারটা প্রয়োজন? বার্ক thinks that উনি চিন্তা করেন কিংবা মনে করেন যে the reform should be made for the sake of humanity, justice and principles of true policy. তো উনি মনে করেন মানবতার ন্যায় বিচার এবং সঠিক যে তোমার রীতিনীতি এই রীতিনীতির খাতিরে সংস্কারটা প্রয়োজন, দরকার, এই সংস্কারটা করা উচিত। To whom, according to Burke, was East India Company supposed to be accountable? তো বার্কের মতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার কাছে জবাবদিহি করার কথা ছিল? টু দ্য পার্লামেন্ট, ব্রিটিশের পার্লামেন্টের কাছে। হোয়াট ইজ কল্ড দ্য
What is called the চার্টারেড রাইটস অফ ম্যান? মানুষের সনদপ্রাপ্ত অধিকার বলতে কি বোঝায়? দ্য রাইটস অফ ম্যান মিনস, তো মানুষের অধিকার বলতে বোঝায় দ্য ন্যাচারাল রাইটস অফ ম্যানকাইন্ড। এখানে ন্যাচারাল বলতে প্রাকৃতিক না, মৌলিক। মানুষের যে মৌলিক অধিকার, ওই মৌলিক অধিকারগুলো। And they are indeed sacred things, এবং এই অধিকারগুলো অবশ্যই অত্যন্ত পবিত্র। এক কথায় একজন মানে একজন দেশের সিটিজেন হিসাবে মানুষের যে মৌলিক অধিকারগুলো দরকার, ওই অধিকারগুলোর অধিকারটাই মূলত চার্টারেড রাইটস অফ ম্যান এটা নামে পরিচিত। হাউ ওয়াজ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ম্যানেজড? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে পরিচালনা করা হতো বা পরিচালিত হতো? The East India Company was managed by a governor and 24 directors chosen from its stockholders. তো এটার যে স্টক হোল্ডার্স থাকতো, মানে শেয়ার মার্কেটে যারা হয়েছে এই কোম্পানির সাথে শেয়ারে থাকতো, তারা কি করত? তারা হয়েছে একজন গভর্নর সিলেক্ট করে দিত, এবং এই গভর্নরের সাথে কি থাকতো? 24টা পরিচালক থাকতো। তো তারা সবাই মিলে মূলত কোম্পানিটা কি করত? পরিচালনা করত। What was the impact of Governor General system of administration? তো গভর্নর জেনারেল শাসন ব্যবস্থার প্রভাবটা কি ছিল? The Governor General system greatly decreased administrative control of the company over India. তো গভর্নর জেনারেল যে ব্যবস্থা, সরকার ব্যবস্থা বা শাসন ব্যবস্থা যেটাই বলো, এই ব্যবস্থাটা হলো ভারতের উপরে কোম্পানির যে প্রশাসনিক নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণটা অনেকটা কমিয়ে দিয়েছিল, হ্রাস করে দিয়েছিল। হাউ ডিড, হ্যাঁ এটা পড়ছি, এই প্রশ্নটা আমরা উপরে পড়ছি। হাউ ডিড দ্য হিপোক্রেসি অফ দ্য কোম্পানি ডেস্ট্রয়েড দ্য পোর নেটিভস অফ ইন্ডিয়া? উপরে পড়ে ফেলছি। তার মানে প্রোজের সকল কিছু সকলের কাছে ক্লিয়ার কিনা বলো? প্রোজের সকল ব্রিফ সকলের কাছে ক্লিয়ার হলো কিনা?